আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা তথ্য সামনে আসলো যে তথ্যটা দেখে গোটা বিশ্ব একসাথে চমকে গেল। যে আমেরিকাকে সুপার পাওয়ার কান্ট্রি বলা হয়ে থাকে, যে আমেরিকার কথায় কোনো দেশের সরকার পড়ে যায়, যে আমেরিকার কথা বিশ্বের সমস্ত দেশ মেনে চলে, আজকে সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর গ্রহণযোগ্যতা খুবই কমে যাচ্ছে এমন রিপোর্ট কিন্তু সামনে এসেছে। দ্য ইকোনমিক্সে যে রিপোর্ট ধরা যায়, যদি কথা বলি তাহলে দেখতে পাবো মানুষের মধ্যে তার যে পৌঁছানো গ্রহণযোগ্যতা আছে সেটা কিন্তু ক্রমাগত কমে গেছে এবং বিপজ্জনক সাথে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। সাথে আমরা আরও দুটো নিউজ পেপারের কথা বলি, সেটা হচ্ছে ইউগ্রোভ, ঠিক আছে। ইউগ্রোভ এবং ইকোনমিক্সে সম্প্রতি জারি করা হয়ে গেছে এবং দেখানো হয়েছে মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাজকর্মে কিন্তু খুশি না, এবং সাথে সাথে যার জন্য গোটা বিশ্বে বিভিন্ন জায়গা থেকে নানান রকম আর্টিকেল কিন্তু এক এক করে প্রকাশ হচ্ছে। সাথে এই যে দেখতে পাচ্ছেন দ্য গার্ডিয়ান, এ কিন্তু একটা আজব টাইপের রিপোর্ট কিন্তু প্রকাশ করে দিচ্ছে গোটা বিশ্বের কাছে। এবং দ্য গার্ডিয়ান কি বলছে শুনবেন, শুনলে অবাক হয়ে যাবেন। আরশোলার পর আমেরিকা সবচেয়ে বেশি কাউকে ঘেন্না করে, তবে সেটা হলো ডোনাল্ড ট্রাম্পকে। কি বলছে দেখুন আর্টিকেলটা, গুড নিউজ ফর ট্রাম্প বিফোর মিড টার্ম, হি স্টিল মোর পপুলার দেন ককরোচ। ভাবুন কার জন্য বলা হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বলা হচ্ছে। কে বলছে? দ্য গার্ডিয়ান বলছে। এরকম লেভেলে চলে গেছে। আর এমনই পরিস্থিতিতে ট্রাম্প তার আগের মেয়াদের তুলনায় জনপ্রিয়তা বেশ কিছু কমে গেছে, তাও কিন্তু সেটা রিপোর্টে উঠে আসছে এবং ডেটা তেমনই ইঙ্গিত দিচ্ছে। আর এই ধরনের তথ্য আসার ফলে ট্রাম্প তার ব্যক্তিগত এবং ক্রমাগত সেই সব এলাকার উপর নজর রাখছে যেগুলো ডোনাল্ড ট্রাম্পের ভোট ব্যাংক। তাই ডোনাল্ড ট্রাম্প উপকূলবর্তী এলাকাগুলোতে এবং মাইগ্রেট হয়ে আসা এলাকাগুলোতে বেশি জনপ্রিয় হয়েছে, সেখানের ওপর বেশি জোর দিচ্ছে, কারণ ট্রাম্পের প্রভাব এই এলাকাগুলোতে সবথেকে বেশি দেখা যাচ্ছে এবং সাথে 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 সীমান্তবর্তী এলাকায় তার কিন্তু প্রভাব মারাত্মক লেভেলে, গ্রহণযোগ্যতা কিন্তু কমে গেছে। সারাদিন যদি এই দেশের ওপর ট্যারিফ লাগাবো, ওই দেশের ওপর ট্যারিফ লাগাবো, আমেরিকা জিনিসপত্র দাম বেড়ে গেছে, বিশ্বে বিভিন্ন দেশ যেখানে আমেরিকায় গিয়ে ব্যবসা করছিল তাদের ট্যারিফ লাগানোর চক্করে তারা আর ব্যবসা করতে পারছে না। যেখানে একটা শার্ট 1,000 টাকায় কিনতো সেটাকে তারা এখন 2,000 টাকায় কিনতে হচ্ছে। জিনিসটা তো সেম রয়ে গেল কিন্তু প্রাইসটা বেড়ে গেল। আর এ বাড়লো কার জন্য? ডোনাল্ড ট্রাম্পের জন্য। কারণ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল বিশ্বের বিভিন্ন দেশকে, সমস্ত দেশকে তার খুঁটির নিচে আনবে। সে এটা 2000 সালে আমেরিকা আর 2026 সালে আমেরিকার মধ্যে পার্থক্য আছে, এটা ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এখন ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে বিশ্বের বিভিন্ন দেশ, হ্যাঁ আমেরিকার চোখে চোখ রেখে বিভিন্ন দেশ তারা লড়াই করে যাচ্ছে। আর এই বিষয়টাই মাথায় রেখে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সংযত হচ্ছেন। জাতীয় ইস্যু, দেশে বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলো ইস্যু ছেড়ে পুরোপুরি আন্তর্জাতিক ইস্যুতে মন দিয়েছেন। কারণ আমেরিকার স্বার্থ বিদেশ থেকে নির্ধারিত হবে এমন নয়, কিন্তু স্থানীয় তবে কি করছেন সেটা কিন্তু মানে এক প্রান্তে সেটা সাইডে হয়ে পড়ে গেছে, স্থানীয় ইস্যুগুলো এক সাইডে চলে গেছে, মানুষের সমস্যাগুলো এক সাইডে চলে গেছে। ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মানে প্রথম থেকে, সেই প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কিন্তু সে কিন্তু সম্পূর্ণরূপে একই নীতি এবং একই ধারার দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমেরিকার মধ্যে মারাত্মক লেভেলে জিনিসপত্র দাম বেড়ে গেছে ট্যারিফের জন্য, কারণ আমেরিকা বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমেরিকার মতো দেশ যেখানে ম্যানুফ্যাকচারিং কম হয়, কিন্তু যারা মানে সবথেকে বেশি জিনিসপত্র বিশ্বের বিভিন্ন দেশে থেকে কিনে থাকে, যার ফলে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সেই সমস্ত দেশ ব্যবসা করতে পারছে না, এরপরে জিনিসপত্র দাম বাড়ছে। তাই মুদ্রাস্ফীতি, জিনিসপত্র দাম নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা নতুন ফেডারেল হিসাবে ক্যাভিন ওয়াশকে আনছে এবং বলা হচ্ছে যাতে আমেরিকার ইলেকশনে পারফরমেন্স ভালো হয়, তার জন্য ক্যাভিন ওয়াশকে কিন্তু নির্বাচনের সামনে ফ্রন্টে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাঠিয়ে দিল যে ভাই তুমি জিনিসপত্র নিয়ন্ত্রণ রাখো এবং নির্বাচনটাকে যেন ডোনাল্ড ট্রাম্প ফেভার হয় তার জন্য কিন্তু তুমি যা যা কাজকর্ম করার সেটা কাজকর্ম করে থাকো। এবার মেন ইস্যু হয়ে গেল আমেরিকা এবং ইরানের প্রসঙ্গ। এবার যদি আমরা আমেরিকা এবং ইরানের প্রসঙ্গে আসি তা আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পাবো।
আমেরিকা এবং ইরানের প্রসঙ্গ। কারণ এটা হতে পারে আমেরিকা কখনো একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে কিন্তু জড়ায় না, কারণ ট্রাম্প একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ করে না, কারণ আমেরিকার ইতিহাস আছে। একটা দীর্ঘ যুদ্ধ যদি চলে থাকে, ঠিক আছে, 2 বছর 4 বছর ধরে, তাহলে সেই দেশের কিন্তু অর্থনৈতিক একটা খারাপের দিকে চলে যায়। তাই আমেরিকার নীতি আছে 1-2 দিনের মধ্যে যুদ্ধের পুরো বিষয়টাকে মিটিয়ে নেওয়া। আর ইরানকে কেন্দ্র করে যে যুদ্ধ একদিনই থামবে নাকি দীর্ঘদিন চলবে তার কারো কাছে জানা নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও বলেছিল যে ইরানের ওপর যে যুদ্ধ করা হয় তাহলে সেই যুদ্ধটা কিন্তু 1-2 সপ্তাহের বেশি চলতে পারে। কিন্তু যদি যুদ্ধটা একটা লং টাইম ধরে চলে, যেমন আপনারা দেখেছেন আফগানিস্তানের যুদ্ধ 20 বছর ধরে চলেছিল, যেমন আপনারা দেখেছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেটা 4 বছর ধরে এখনো চলছে, কিন্তু এই যদি আমেরিকা ইরানের যুদ্ধটা একটা লং টাইম ধরে চলে তাহলে এটা আমেরিকার জন্য বিপদ হতে পারে। আর এই সম্ভাব্য বিপদ নিয়ে কিন্তু দিন রাত ওয়াশিংটন ডিসিতে বসে ডোনাল্ড ট্রাম্প একের পর এক নানান প্রসঙ্গ নিয়ে আলোচনা করে যাচ্ছে যে কীভাবে যুদ্ধটা দিন রাত মানে লং টাইম না করে শর্টকাটে কীভাবে যুদ্ধ, যেভাবে ভেনেজুয়েলাতে ডোনাল্ড ট্রাম্প এক রাতে গিয়ে সেখানকার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ওয়াইফকে তুলে এনে পুরো ভেনেজুয়েলা দেশটাকে কন্ট্রোল করে নিল, সেইভাবেই ডোনাল্ড ট্রাম্প দেখছে যে লং টাইম গেলে ইকোনমিক্স খারাপ হবে, তাহলে অল্প সময়ে কীভাবে যুদ্ধটা করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু ওয়াশিংটন ডিসিতে মারাত্মক লেভেলে আলোচনা চলছে। আর এর জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রসঙ্গ এবং আমেরিকার প্রসঙ্গ আলোচনা করার জন্য দুজন ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ প্রতিনিধি জ্যারেড কুশনার আর অপরদিকে স্টিভ, এদের দুজনকে কি করেছে বিশ্বজুড়ে আমেরিকার শান্তিদূত বার্তার জন্য এদের ঘুরিয়ে বেড়ায়। ডোনাল্ড ট্রাম্প হয়তো কোনো জায়গায় মিটিংয়ে যান না সেরকমভাবে এই সমস্ত যুদ্ধে শান্তির জন্য, কিন্তু স্টিভকে এবং কুশনারকে, হ্যাঁ জ্যারেড কুশনারকে, এদের দুজনকে শান্তিদূত হিসাবে পরিচিত, কারণ ডোনাল্ড ট্রাম্প এদের দুজনকে পাঠায়। যেমন গাজা ইসরায়েলের যুদ্ধে থামানোর জন্য লড়াই থামানো এদের দুজনকে পাঠিয়েছিল, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য এই স্টিভকে এবং জ্যারেড কুশনারকে পাঠিয়েছিল। এখন আমেরিকা এবং ইরান এই যুদ্ধ হবে কি হবে না এইটা থামানোর জন্য এক্ষেত্রে আলোচনা করার জন্য ডোনাল্ড ট্রাম্প এদেরকে পাঠিয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প বারবার এদের সঙ্গে আলোচনা করছে যে কোথায় পৌঁছালো এই আলোচনা কি আদৌ হলো নাকি দুই দেশের মধ্যে এখনো পর্যন্ত ইগো প্রবলেম চলছে। ডোনাল্ড ট্রাম্প বারবার এদের কাছ থেকে আপডেট নিচ্ছে এবং আলোচনায় যেটুকু জানা গেছিল অবশেষে 6 ফেব্রুয়ারি যে মাস্কাটে আলোচনা হয়েছিল সেখানে ইরানে উপরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল এদের। অপরদিকে সিদ্ধান্ত হয়েছিল যে না, এই বৈঠক থেকে আরও একটা বৈঠক দরকার, যার জন্য জেনেভায় 17 ফেব্রুয়ারি থেকে বৈঠক চলছে, টানা চলে যাচ্ছে। ইরান তখন একটা কথা বলেছিল জানেন তো, এই কথাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হাত পা ঠান্ডা করে দেওয়ার মতো কথাবার্তা। এই 17 ফেব্রুয়ারি থেকে যে আলোচনাটা চলছে এখানে একটা পরিষ্কার কথা ছিল, আমরা নিউক্লিয়ার ডিল করতে প্রস্তুত যদি আমেরিকা আমাদের শর্ত মেনে নেয়। তাহলে ভাবুন, ইরান এখন ডাইরেক্ট আমেরিকাকে বলছে ভাই চলো যুদ্ধ হয়ে যাবে, অত ভয়টাই পাই না, অত ভয়টাই আমরা পাই না, কিন্তু তুমি আলোচনা করার জন্য লোক পাঠিয়েছো, আমরা আলোচনা করতে প্রস্তুত, নিউক্লিয়ার ডিল নিয়ে পরমাণু ডিল নিয়ে আলোচনা করতে পাঠিয়েছো, আমরা প্রস্তুত, কিন্তু আমাদের শর্ত তোমাদের মানতে হবে। ইরানে এরকম হুমকি চলে এসছে, কারণ তারা গোটা বিশ্বকে জানিয়ে জেনেভায় গেছে সেকেন্ড গোল টেবিল বৈঠকে, গেছে। কারণ আমেরিকা যদি মনে করে ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে বা ইরান নিউক্লিয়ার বোমা বানাবে না, ঠিক আছে, বা ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট কমাতে চাইছে, তো ইরান বলছে হ্যাঁ আমরা নিউক্লিয়ার বোমার উপর কন্ট্রোল রাখবো, আমরা বানাবো না। ইউরেনিয়াম এনরিচমেন্টে আমরা আগে বলেছিলাম যে কমাবো না, হ্যাঁ আমরা কমাতে রাজি আছি, কিন্তু আমাদের একটা শর্ত আছে, সেই শর্ত মানতে হবে। এবং একতরফা শর্ত নয়, আমরা ইউরেনিয়াম বন্ধ করে দেবো, আমরা নিউক্লিয়ার মিসাইল বন্ধ করে দেবো, আর তোমরা যেমন আছো তেমন থাকবে, এটা কিন্তু ইরান মানতে চাইছে না আমেরিকার ক্ষেত্রে। কারণ ইরানের পরিষ্কার বার্তা যে বিগত কয়েক বছর ধরে তোমরা দেওয়ালে পিঠ থেকে দেওয়ার মতো অবস্থায় পৌঁছে দিয়েছো ইরানকে। ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে, যার ফলে ইরানের মধ্যে মারাত্মক লেভেলে সরকারের বিরুদ্ধে আলোচনা চলছে, প্রোটেস্ট চলছে, সেটা আয়াতুল্লাহ খামেনি ইরানের সুপ্রিম লিডার সেটা কন্ট্রোল করে নিয়েছে। ইরানের দেওয়ালে পিঠে ঠেকে যাওয়ার মতো অবস্থা, কিন্তু ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট এবং সাথে মিসাইল তৈরি করা বন্ধ করেনি। তাই ইরানের দাবি আমাদের ওপর যত স্যাংশন আছে
সমস্ত স্যাংশন আমেরিকাকে আগে তুলতে হবে। ইরানের প্রসঙ্গ, সাথে সাথে ইরান এটাও দাবি করেছে যে আমাদের তেল বিশ্বের দরবারে 1 নম্বরের তেল তা স্বীকৃতি দিতে হবে, তাহলে আমরা ইউরেনিয়ামে এনরিচমেন্ট বন্ধ করব, আদারওয়াইজ না। কারণ ইরান জানে, কারণ ইরানের উপরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম এনরিচমেন্ট কমানোর প্রস্তাব দিয়েছে আমেরিকা, কিন্তু তারা 60% মতো ইউরেনিয়াম এনরিচমেন্ট করে নিয়েছে। কারণ ইরানের কাছে না 400 কিলোর বেশি ইউরেনিয়াম সমৃদ্ধি আছে, 400 কিলোর বেশি, আর 150 কিলো, খুব ভালোভাবে জেনে রাখবেন, খুব একটা ডেটা আমি আপনাদের দিই, তারপরে এই ডেটায় আসি, গুরুত্বপূর্ণ জায়গা। ইরান জানে তাদের কাছে ইউরেনিয়াম আছে এবং আমেরিকাকে ভয় দেখানোর জন্য 400 কিলো দরকার নেই, 1 কিলো যথেষ্ট। আর 1 কিলো ইউরেনিয়াম আমেরিকাকে কি করছে, উদ্বিগ্ন করে তুলছে। এটা একটা ভয়ের জায়গা, কারণ এই 1 কিলো ইউরেনিয়াম দিয়ে পুরো ইসরায়েলকে ধ্বংস করতে পারে ইরান, পুরো ধ্বংস করতে পারে। তাদের 400 কিলো বা 2000 কিলো দরকার পড়বে না। তাই ইরানের উপরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমাদের কাছে 60% ইউরেনিয়াম আমরা সমৃদ্ধ করে নিয়েছি, বাকি দরকার 30%, সেটা আমরা 2-1 সপ্তাহের মধ্যে করে নেব। 400 কিলো ইউরেনিয়াম সমৃদ্ধ রয়েছে ইরানের মধ্যে, আর 150 কিলো থাকলে আমেরিকাতে উদ্বেগ বেড়ে যাবে। এইটাই হচ্ছে প্রশ্ন। আমেরিকা এমন আলোচনা যেতে চায় না যেখানে আমেরিকা অস্থিরতা বাড়বে, এরকম আলোচনা আমেরিকা যেতে চাইছে না। আমেরিকা ঘুরিয়ে ইরানকে নতুন শর্ত দিয়েছে, জানেন কি বলছে? এই শর্তটা ইসরায়েল থেকে আসা, কারণ ইসরায়েল বারবার আমেরিকাকে এই শর্তটা দিয়েছিল যে তোমাদের শুধুমাত্র নিউক্লিয়ার ডিল বা ইউরেনিয়াম সমৃদ্ধি কমানো এটা নয়, সাথে সাথে তোমাদের ব্যালিস্টিক মিসাইলগুলো কিন্তু সরাও। একটাও ব্যালিস্টিক মিসাইল ইরানে থাকবে না, একটাও থাকবে না। আর এই সেই ব্যালিস্টিক মিসাইল যেখানে জুন 2025-এ ইসরায়েলের ওপর আঘাত হেনেছিল। তাই ইসরায়েল জানে যে এই ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের ক্ষেত্রে কতটা মানে বিপজ্জনক। তাই ইসরায়েলের নেতানিয়াহু কি করছে, আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে বারবার বলছে যে ভাই তুমি গিয়ে এখনই ডিল করো, কিন্তু ওদের ব্যালিস্টিক মিসাইলগুলো বন্ধ করাও। ইসরায়েলে এই জায়গাটা ভয় রয়েছে, কারণ এই মুহূর্তে যদি দেখা যায় জেনেভায় যে আলোচনা চলছে, সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিল যে আপনার এই আলোচনা নিয়ে কি খবর আসছে বা আপনার আপডেট কি। তখন ডোনাল্ড ট্রাম্পের কি রিপ্লাই ছিল জানেন? তার রিপ্লাই ছিল আমি নজর রাখছি, যদি ইরান তার নিজের জায়গায় কঠোর অবস্থান নেয় তাহলে তাদের পারমাণবিক ঘাঁটিগুলো আগে যেমন ধ্বংস করেছি এবার তার থেকেও বড় ফল ভোগ করতে হবে। এটা ডোনাল্ড ট্রাম্পের ভাষা। আর এই মন্তব্যে আলোচনায় ক্ষুব্ধ হয়ে গেল ইরান। একদিকে বসছে টেবিল আলোচনা, অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের এরকম হুমকি। কারণ আগে মাস্কাটে আমেরিকা চাপ সৃষ্টি করেছিল, যখন ইরানের ওপর চাপ সৃষ্টি করছে, আলোচনা টেবিলে বসে আছে। অপরদিকে কি করছে, তার যুদ্ধ বিমান, তার যুদ্ধে জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার, যুদ্ধের মহড়া, ঠিক আছে, এগুলো এক এক করে ভিডিও প্রকাশ করছিল। আর এই 17 ফেব্রুয়ারি যখন আমেরিকা এবং ইরান আবার গোল টেবিল বৈঠকে বসেছে, ঠিক তখনই ইরান আবার একটা ভিডিও প্রকাশ করে দিল, এমন ধরনের মিসাইলের ছবি দিয়ে তৈরি করলো এআই জেনারেট ভিডিও, যাতে ইসরায়েলে গিয়েই ব্লাস্ট হচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই মন্তব্যে পাল্টা ইরান আরও একটা খেলা দেখিয়ে দিল যে হরমুজ প্রণালী সামরিক মহড়া শুরু হয়ে গেছে, যুদ্ধে সামরিক মহড়া শুরু হয়ে গেছে। কারণ এই হরমুজ প্রণালী যে অপারেশন, এই অপারেশন নাম ইরান দিয়ে দিয়েছে স্মার্ট কন্ট্রোল অফ হরমুজ স্ট্রেট। কারণ এই হরমুজ প্রণালী যে তেল নিয়ে যাবে তার উপরে আঘাত আনবে। কারণ এই ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে তার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনকে অর্ডার দিয়েছিল যে হরমুজ প্রণালী থেকে 1800 কিলোমিটার দূরে চলে যাও, 1800 কিলোমিটার দূরে, এরকম বলেছিল। কারণ হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন? কারণ বিশ্বের 30% তেল এই হরমুজ প্রণালী দিয়েই যায়, এশিয়ার 60% তেল এই হরমুজ প্রণালী দিয়েই যায়। তাহলে ভাবুন, যে তেল যাওয়া যে বন্ধ করে দেয় ইরান, তাহলে সে সমস্ত দেশ তো অন্ধকার জগতে চলে যাবে, কিছু পাবে, তেলই পাবে না। আর অপর দিক থেকে এলএনজিও এই রাস্তা দিয়ে 20% এলএনজিও এই রাস্তা দিয়েই যায়। তাহলে ভাবুন এবার ইরান কোন লেভেলে খেলাটা খেলছে। ইরান এই ডেটাও তথ্য দিয়েছে 20.3 মিলিয়ন ব্যারেল তেল পার ডে এই রাস্তা দিয়ে পেরিয়ে যায়। এবং সাথে সাথে এইটাও বলেছে
এটাও বলেছে যে 290 মিলিয়ন কিউব মিটার এলএনজি এই রাস্তা দিয়ে পেরিয়ে যায়। ডোনাল্ড ট্রাম্পকে পুরো ডেটা তুলে পাঠিয়ে দিয়েছে। এবার প্রতিবেশী দেশগুলো আমেরিকাকে চাপ দিচ্ছে, আর এই কারণেই ইরান এটিকে চেক পয়েন্ট, স্টেট অফ হরমুজকে চেক পয়েন্ট হিসাবে দেখছে। যদি কিছু করে আমেরিকা, তাহলে আমরা এই স্টেট অফ হরমুজে কন্ট্রোল নিয়ে নেব এবং গোটা বিশ্ব কাঁপবে। ডোনাল্ড ট্রাম্প ইরানে এরকম ভাষা। সাথে সাথে আয়াতুল্লাহ খামেনি জবাব দিলেন, বলেন তোমরা যে শক্তি হতে পারো, কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে তোমরা সুপার শক্তি, কিন্তু তোমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবানোর ব্যবস্থা ইরান করে রেখেছে। কারণ ট্রাম্প জানে, কারণ ট্রাম্প বলেছেন এই কথাটা, আমরা সুন্দর এয়ারক্রাফট ক্যারিয়ার তোমাদের জন্য পাঠাচ্ছি। আর এইখানেই আয়াতুল্লাহ খামেনি বলে দেয় তোমাদের সুন্দর অস্ত্র তৈরি করে রেখেছি, যেগুলো তোমাদের সুন্দর খেলনাগুলোকে, সমুদ্রের খেলনাগুলো ডোবানোর জন্য ইরানে এক একটা ড্রোনই রেডি, ড্রোন রেডি। আর সোশ্যাল মিডিয়া এই নিয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মিসাইল এসে আমেরিকার জাহাজ ডুবিয়ে দেবে, এরকম ধরনের নানান ধরনের মানে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একদিকে যখন আলোচনা চলছে, অপর দিক থেকে দেখা যাচ্ছে যে দুই দেশই তাদের নিজের শক্তি প্রদর্শন করে যাচ্ছে। একদিকে আমেরিকা যেমন চাপ সৃষ্টি করছে, সেরকম ইরানও কিন্তু অপরদিকে কৌশলগত নীতির মাধ্যমে ঠান্ডাভাবে খেলে যাচ্ছে। আর এই যুদ্ধ শুধুমাত্র এখনো যুদ্ধ শুরু হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া শুরু হয়ে গেছে। এবার প্রশ্ন, সিএনএ রিপোর্ট অনুসারে প্রশ্ন, যদি জেনেভায় কাল দ্বিতীয় স্তরে মিটিং ব্যর্থ হয়, তাহলে কি হবে? কি হবে? কারণ একদিকে আমেরিকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওই অঞ্চলে অ্যাক্টিভ হয়ে গেছে, ইরানের কাছাকাছি অ্যাক্টিভ হয়ে গেছে। ইরান তাদের নেতাদেরকে সঙ্গে আলোচনায় বসে গেছে। স্যাটেলাইটে দেখা যাচ্ছে ইরানে যে সমস্ত জায়গাগুলো নিউক্লিয়ার সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলোকে ইরান সংস্কার করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি, ঠিক আছে, তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ভাই এবার যুদ্ধের জন্য তারা প্রস্তুত। অপরদিক থেকে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ তিনি বলেছেন ইরানের ওপর যদি একটা দাগও আসে তার পরিণতি ভয়ঙ্কর হবে। তাহলে রাশিয়া কি করবে তার সময়ই বলবে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি যে দ্বিতীয় রাউন্ডে যদি আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয়, তাহলে এই যুদ্ধের সম্ভাবনা কতটা? আমেরিকা কি ভাবছে? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং সাথে সাথে আরও একটা কথা বলি, বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করুন, 9332813134। এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ কল করবেন না, কারণ দিনে 2000-এর বেশি ফোন ঢুকে আমি রিসিভ করতে পারি না। আপনারা যারা এআই শিখতে চাইছেন, বর্তমান সময় হচ্ছে এআই টেকনোলজির যুগ। আপনি মাধ্যমিক পাস করে থাকলেও যদি 2 মাস সময় দেন, 2 মাস পর আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবেন। আর যদি শিখতে চান সম্পূর্ণ বাংলা ভাষায়, ভারতবর্ষের বেস্ট টিচার আমাদের কাছে আছে, তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে পুরো গাইড করে দেবে এবং অ্যাডমিশনের ব্যবস্থা করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।